প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে 5 মাস হলো। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাসে যে পরিবর্তনগুলো হয়েছে, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে সহ আমাদের যে ব্যাংকগুলোকে একটি সুশাসনের মধ্যে নিয়ে আসার যে প্রশ্ন, এবং বাজারে আমরা যে সবসময় যে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির যে প্রসঙ্গগুলো রয়েছে, সেগুলোকে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি রয়েছে। কিন্তু এর সাথে মানুষের আরও বেশি প্রত্যাশা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পরিপূর্ণভাবে সেটি স্বাভাবিক হয়নি, সেই জায়গাটিতে একটা প্রত্যাশা রয়েছে। আবার বাজারে কোনো কোনো পণ্যের দাম কখনো বাড়ছে, কখনো কমছে, এবং সেক্ষেত্রে সিন্ডিকেটকে যে দোষারোপ করার একটা প্রসঙ্গ, সেই বিষয়টি সমাধানের প্রক্রিয়া কী বা কীভাবে সেটি সমাধান করা যেতে পারে। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে 11টি কমিশন বর্তমান সরকার গঠন করেছে, সেই কমিশনগুলোর যে কাজের অগ্রগতি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনের সাথে এই কমিশনগুলোর যে আলাপ আলোচনা, সেটি আগামী দিনের সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে বা নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য রয়েছে, সেই জায়গাগুলোকে একটি যৌক্তিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এনে সবার মধ্যে ঐক্য সৃষ্টি করে সামনের দিনগুলোতে, অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে একসাথে হাঁটার যে প্রসঙ্গ বা সদিচ্ছা, সেই জায়গাটিও বা কেমন আছে। পাশাপাশি বিচার অঙ্গন বা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগ নিয়েও অতীতে আমরা যে অভিযোগগুলো শুনেছি, সেই জায়গা থেকে বিচার বিভাগকে কীভাবে অভিযোগ মুক্ত করা যায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের যে একনিষ্ঠ ভূমিকা কিংবা একটি স্বচ্ছ বা বস্তুনিষ্ঠ যে ভূমিকার যে প্রসঙ্গ, সেই ব্যাপারটা বিষয়গুলো কিভাবে নিশ্চিত করা যায়, সেই প্রসঙ্গগুলো নিয়ে আজকের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম সরকারের 5 মাস অগ্রগতি ও চ্যালেঞ্জ। এ বিষয়ে আলোচনা করার জন্য 3 জন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। সর্বডানে আছেন এবি পার্টির সম্মানিত যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া। মাঝখানে আছেন বিএনপির সম্মানিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট রফিক শিকদার। আমার ডান দিকে আছেন ব্রিটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী, লেখক এবং সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদ। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই অ্যাডভোকেট রফিক শিকদার। রফিক ভাই, আপনার কাছে আসতে চাই, সরকারের 5 মাসের যে অগ্রগতি এবং যে চ্যালেঞ্জগুলো আছে, যে 5 মাস পরিবর্তনের জন্য খুব বেশি সময় না, আবার আপনারাই বলছেন রাজনৈতিক দলগুলো যে একেবারে কম সময় না, সেই তর্ক বিতর্ক তো আছে। কিন্তু এই 5 মাসের যে অগ্রগতি দেখছেন, তার উপরে ভিত্তি করে আগামী নির্বাচন বা এই সংস্কারগুলোর যে বাস্তবায়নের লক্ষ্যে যে প্রচেষ্টা, এর যে মূল্যায়ন বা আপনাদের যে পর্যালোচনা, সেই পর্যালোচনা শুনতে চাই বা আপনার ভাবনা শুনতে চাই। আপনি কি ভাবছেন, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার 5ই আগস্টের পরে গঠিত হওয়ার আজকে 5 মাসে তারা 11টি সংস্কার কমিশনের যে কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে তাদের, এবং এর মধ্যে প্রায় 6টি কমিশনের প্রতিবেদনের কাজ প্রায় সম্পন্ন শেষের দিকে। এবং আপনি জানেন যে 3 মাসের সময় দিয়ে গঠিত এই কমিশনগুলোর প্রতিবেদন গত 31 ডিসেম্বরের মধ্যেই দেওয়ার কথা ছিল। নতুন করে সরকারের পক্ষ থেকে সময় বাড়িয়ে আগামী 15 জানুয়ারি করা হয়েছে। আমি বলতে চাই যে এখন তো এই সরকার একটা স্টেবল সরকার, এখানে হরতাল নাই, কোনো গণ্ডগোল নাই, কোনো বিশৃঙ্খলা নাই। গত 15 বছর যেভাবে আপনার একটা অস্থিরতা ছিল রাজনৈতিক অঙ্গনে, সেই অস্থিরতাটা এখন নাই না। কিন্তু আবার এই প্রশ্ন তো আছে যে সেটি নাই, হরতাল নাই, অস্থিরতা নাই, রাজনৈতিক অস্থিরতার জায়গাগুলো খুব বেশি দেখছি না। কিন্তু এই সরকারকে রাজনৈতিক দলগুলো যেভাবে সহযোগিতার কথা মুখে বলছে, সেই সহযোগিতা কি আসলে বাস্তবে হচ্ছে কিনা? আমি বলতে চাই যে এই সরকারকে যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং যে সকল রাজপথের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো গত 15 বছর একটা ফ্যাসিস্ট এবং রেজিম সরকারের বিরুদ্ধে আন্দোলন লড়াই করে তাদেরকে বিতাড়িত করার মধ্য দিয়ে 5ই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপনার যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারটির কাছে রাজনৈতিক দলগুলোর এবং জনগণের একটা প্রত্যাশা আছে। সে প্রত্যাশাটি হচ্ছে যে 15 বছর যারা ভোট দিতে পারেন নাই, ভোটের অধিকার থেকে বঞ্চিত, সুষ্ঠু ভোট বলতে যা আমরা বুঝি সেই সুষ্ঠু ভোট হয় নাই। আমরা গায়েবী শব্দটা গত 15 বছর আমরা শুনেছি। আজকে আমরা 2025 সালের আজকে আমরা 6 জানুয়ারি, আজকে 6 জানুয়ারি আমরা আজকে আপনার সাথে কথা বলছি। আপনি জানেন যে 2014 সালের 5 জানুয়ারি একটি কালো একটা দিবস, একটা
কালো একটা নির্বাচন হয়েছিল, বিতর্কিত নির্বাচন। আবার 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন হয়েছিল। এই দুটি নির্বাচন, এবং 2018 সালে 30 ডিসেম্বর নির্বাচন 29 ডিসেম্বর রাতে হয়ে গেছে। মানে এগুলো বলে আপনারা কি বলতে চান বা বিএনপি কি বলতে চায়? এই যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েছিল, এবং দামি নির্বাচন বলে, কেউ দিনের ভোট রাতে নির্বাচন হয়ে গেছে এগুলো বলে, গায়েবী ভোটে গায়েবী প্রধানমন্ত্রী হয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা আমরা এগুলো দেখি, পেপার পত্রিকাতে আসে, মিডিয়াতে আসে, মানুষ বলে, আমরাও বলি, আমিও বলি। তো সেই নির্বাচনগুলোতে যেমন এই যে 5ই আগস্টের পরে প্রধানমন্ত্রী সহ 300 পার্লামেন্টের মেম্বারই পালিয়ে গেছে, আপনি জানেন। আমি আপনার কথা উত্তরে আসতেছি। জি জি। 300 পার্লামেন্টের মেম্বারই পালিয়ে গেছে। আপনি কখনো শুনেছেন স্বাধীনতার পরে আগে এরকম পার্লামেন্টের মেম্বাররা পালিয়ে যেতে? জনগণের যদি প্রতিনিধি হয়, জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, তাহলে তারা তো জনগণের সাথে থাকে, তারা পালায় না। আবার পালিয়েছে কিভাবে? আমরা শুনি যে চোরাকারবারি হয়, চোরাচালানি হয়, পণ্য চোরাচালানি হয় একটা দেশে, তার দেশে। কিন্তু রাজনীতিবিদরা চোরাচালানির মতো এভাবে চোরাপথে পালায়, সেটা আমরা দেখলাম এবার। তার কারণ হলো তারা রাজনীতিকে এমন নষ্ট করে দিয়ে গেছে আওয়ামী লীগ, এবং দেশের অর্থনৈতিক রাজনীতিকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, টাকা পয়সা লুটপাট করে এত অপরাধে তারা ভিতরে নিমজ্জিত হয়ে গেছিল, যে কারণে আওয়ামী লীগ এভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আজকে রাজনৈতিক দল হিসেবে এই সরকারকে আমরা সহযোগিতা করছি, এবং আমরা তাদেরকে আমাদের তরফ থেকে। কিন্তু নির্বাচনের কথা বলে বিএনপি চাপে রাখলো কিনা সেই অভিযোগও কিন্তু আছে। না, এটা অভিযোগের কিছু নাই। আমাদের শোনেন, গত 15 বছর আপনাকে তো বললাম যে গত 15 বছর এমপি হতে চেয়েছে আওয়ামী লীগের এমপিরা, নেতাকর্মীরা, তারা এমপি হয়েছে, তারা দুঃশাসন করেছে, লুটপাট করেছে। বিএনপি আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু এমপি হওয়ার জন্য আমরা বলি না যে আমাদেরকে এমপি বানাইতে হবে। আমরা বলছি সুষ্ঠু আমাদের একটা নির্বাচন হওয়া দরকার। এটা কিন্তু আমাদের কথা না, এটা জনগণের কথা। জনগণের প্রতিনিধি হিসেবে, যেহেতু আমাদের রাজনৈতিক দল হিসেবে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আমরা প্রতিনিধিত্ব করি জনগণের, সেখানে আমাদের দায়িত্ব হিসেবে আমরা বলছি একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। জনগণ যেটা চাচ্ছে, 15 বছর যেহেতু সুষ্ঠু নির্বাচন হয় নাই, সেই কারণে আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করছি। আমরা বিশ্বাস করতে চাই একদম মানে সংস্কার বলতে আমরা যা বুঝি, নির্বাচন কমিশন সংস্কার তৈরি হয়েছে, এখানে সব সংস্কার এক সমান একদিনে করা সম্ভব নয়, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আপনি বলছেন যে বিএনপি এই সরকারকে এখনো সহযোগিতা করে যাচ্ছে, তাই তো? না, নির্বাচনের পক্ষে, নির্বাচনের পক্ষে শুধু নির্বাচনের পক্ষে সহযোগিতা। সরকার তো নির্বাচন করার জন্য আসছে, কিন্তু সংস্কারের কাজগুলো চিরস্থায়ীর জন্য আসছে। না না, সংস্কার গণঅভ্যুত্থানের যে চেতনা, না, সংস্কার তো করছে, দ্রুত সংস্কারগুলো করছে, এবং তাদেরকে রোডম্যাপ দেওয়া আছে। এই প্রসঙ্গে আরো কিছু প্রশ্ন আছে অ্যাডভোকেট রফিক শিকদার, সেটি এখন শুনছি না, পরবর্তী পর্যায়ে শুনবো। ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভাই, আসতে চাই যে এই পর্যায়ে এসে 5 মাসে এসে আমরা সরকার দায়িত্ব নেওয়ার বলা যেতে পারে 2 বা 3 মাস পর থেকেই সংস্কার আগে না বা নির্বাচন আগে এই আলোচনাগুলো আবার শুরু হলো। এখন যেটি মনে হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন একেবারে মুখোমুখি দাঁড়িয়েছে, তাতে এরকম যদি অবস্থা হয় এবং এটি যদি ক্রমান্বয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের জন্য যদি চাপ বাড়তে থাকে, তখন এই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেটি যে বাস্তবায়ন এবং সমাজ এবং রাষ্ট্রের উপরে তার যে ইতিবাচক প্রভাব, সেটি কতটুকু হতে পারে বা হবে কি আদৌ? জি, ধন্যবাদ। সংস্কার এবং নির্বাচন দুইটা একটার সাথে একটা রিলেটিভ। আপনার নির্বাচন হওয়ার পূর্বশর্ত হলো এখানে সংস্কার, কারণ নির্বাচনী ব্যবস্থা যে প্রশাসনের মাধ্যমে হয়, লাখ লাখ কর্মচারী সেখানে অন্তর্ভুক্ত থাকে, হাজার হাজার অফিসার সেখানে সম্পৃক্ত থাকে। এদের বেশিরভাগই হলো আওয়ামী লীগের 15 বছরের নিয়োগ দেওয়া ফ্যাসিস্টদের লেজ হিসাবে এখনও রয়ে গেছে, এবং তাদের কমিটমেন্ট এখনও চেঞ্জ হয় নাই, তারা এখনও ফাংশন করছে না। এবং এই সরকার যখন কাজ করছে, এই কাজকে ধীর করে দিচ্ছে এবং সংস্কারগুলোতে পদে পদে বাধা তৈরি করতেছে। এবং রফিক ভাই নিশ্চয়ই জানেন, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় পুলিশ, সেখানে একটা ভঙ্গুর পুলিশ ব্যবস্থা আছে। যারা আছে এখন তারা আবার আওয়ামী লীগের নিয়োগ দেয়া, আওয়ামী লীগের ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এখানে। প্রশাসনে যারা পদোন্নতি পেয়েছে, তারা আওয়ামী লীগের ক্যাডার দেখে দেখে পদোন্নতি পেয়েছে। এইভাবে করে দলীয়করণের একটা প্রশাসন যখন থাকে, তখন আপনি কিভাবে একটা সফল নির্বাচন, একটা সুন্দর নির্বাচন আশা করতে পারেন? সুতরাং না, তাহলে বিএনপি যে বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, তাহলে এই বাস্তবতা এটা দ্রুত সময় করবে। আমরা চাই যে এই সরকার সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে আসা একটা সরকার মানে বাংলাদেশের ইতিহাসে। আপনার সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, ছাত্র জনতা, যারা রাজনীতি করে, যারা রাজনীতি করে না, এবং সকল দল এই সরকারকে সমর্থন দিয়েছে। আমি মনে করি এই সরকারের ম্যান্ডেট সবচেয়ে বেশি, এবং যেহেতু এই সরকারের ম্যান্ডেট সবচেয়ে বেশি, তারা যখন একটা সংস্কার করবে, এই সংস্কারটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। একটা সংস্কার যদি বিএনপি বা কোনো একটা দল ক্ষমতায় এসে
তারপর তাদের প্রপোজাল হিসাবে একটা সংস্কার হয়, তার চেয়ে এই সরকার যখন একটা সংস্কার করবে এটা গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকবে। এবং এই কারণে আমরা আশা করি এই সরকারও দ্রুত করতে হবে, ইনডিফিনিট টাইমের জন্য এটা হবে না, বাট এইটা অবশ্যই এই সরকারকে দ্রুততার সাথে, বাট সংস্কারগুলো এই সরকারের আমলে যত বেশি ম্যাচিউরড অবস্থায় রাখা যায়, যত বেশি করা যায়, প্রায়োরিটি সেট করতে হবে। সব সংস্কার তো আর করা যাবে না, আপনি 1000 1 লাখ সংস্কার করতে পারবেন, কিন্তু আপনি হয়তো 10টা 15টা 20টা সংস্কার করতে পারবেন যেগুলো মৌলিক। তো সেক্ষেত্রে সংস্কারগুলো করতে টাইম লাগবে, কিন্তু এই সংস্কারগুলো এত বেশি নেসেসারি, ইভেন নির্বাচনের জন্য, সুশাসনের জন্য, স্বচ্ছতার জন্য, ন্যায় বিচারের জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু ভেঙে পড়েছে। কোনো প্রতিষ্ঠান নাই বাংলাদেশে যারা ফাংশন করছে ইন্ডিপেন্ডেন্টলি। সো এই প্রতিষ্ঠানগুলোকে আগে না দাঁড় করিয়ে আপনি যদি নির্বাচন দেন, সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারাও প্রশাসনকে স্বচ্ছতার সাথে, মানে এই প্রশ্নে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে বা নির্বাচনের আগে যতগুলো যৌক্তিক সংস্কারগুলো করা প্রয়োজন যেটা আপনি বলছেন, বা জনগণের পক্ষ থেকে এই আলোচনাটি আছে, আবার রাজনৈতিক দলের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন মতামতও আমরা দেখি। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রশ্নে যদি একটা দূরত্ব তৈরি হয়, সমঝোতার যদি ঘাটতি থাকে, তাহলে জনগণের মধ্যে কি মেসেজ তৈরি হবে? আমার মনে হয় খুব বেশি দূরত্ব নাই। এখন যারা রাজনীতি করেন তারা, মানে একসময় তো আওয়ামী লীগ ছিল, তার বিরুদ্ধে বক্তব্য দিতে হইতো। এখন আমরা পলিটিক্যাল পার্টিজ, আমাদের কাজ হলো যে সরকারের সমালোচনা করা। জি, এর মানে এই না যে সরকারকে শুধু নেগেটিভলি বলবো। সরকার যদি ভালো করে ভালো বলবো, খারাপ যতটুকু করে খারাপ করব, ক্রিটিসাইজ করব। কিন্তু আমরা এখন পর্যন্ত, মানে রফিক ভাইয়েরও অবশ্যই, আমরা এই সরকারকে এখন পর্যন্ত সমর্থন করছি। তারা যতদিন সংস্কারের মধ্যে একাগ্রতা থাকবে, অন্য কোনো এজেন্ডায় যাবে না, সংস্কার নির্বাচন যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে তারা সদিচ্ছার সাথে দায়িত্ব পালন করছে, ততদিন পর্যন্ত আমাদের সমর্থন এটা কন্টিনিউ করবে, এটা সমর্থন কন্টিনিউ করতে হবে, জাতীয় এটাকে চায়, জাতীয় সেটি প্রত্যাশা করে। অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। আমি ব্যারিস্টার নাজির আহমেদ ভাই আপনার কাছে আসতে চাই যে আসলে বিচার বিভাগীয় সংস্কারের প্রশ্ন, বাংলাদেশের প্রসঙ্গ, ব্রিটিশ যে কোর্টের যে অভিজ্ঞতা, দুই জায়গাতেই আপনার কাজ করার সে অভিজ্ঞতা আছে, সংবিধান এবং লেখালেখি করছেন। আমাদের যে অগ্রগতির ক্ষেত্রে বা সংস্কারের প্রশ্নে যে কমিশনগুলো বা আমাদের যে ধাপগুলো, সেই জায়গাগুলো বাংলাদেশের বাস্তবতায় এগুলোকে বাস্তবায়নের পর্যায়ে এসে নতুন করে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা সেটা নিয়েও কিন্তু জনগণের মধ্যে আলোচনা আছে। কি মনে হয় আপনার কাছে? আসলে প্রায় তো 5 মাস চলে যাচ্ছে সরকারের, বেশ কিছু বিষয়ে কিছুটা অগ্রগতি আছে, কিন্তু পারফরমেন্স অ্যাজ এক্সপেক্টেড হয় নাই, যেটা আমি মনে করি। প্রত্যাশা যেভাবে ছিল আর কি, ওই প্রত্যাশার চেয়ে অনেক কমে আছেন। তার কারণ হচ্ছে এই সরকারটা চলছেন অনেকটা হযবরল অবস্থার মধ্য দিয়ে। আপনি সংবিধানই ধরেন, কিছু মানছি কিছু মানতে পারছি না, এই করছি সেই করছি। এরপরে ওই যে প্রক্লেমেশনের ব্যাপারে, যেটা অতি সহজে 1 সপ্তাহের ভিতরে করা যেত, আপনি 5 মাসের মাথায় এসে করতে পারছেন না, এবং অনেক কিছু দেখবেন যে করতে পারবেন না। কারণ আমি বারবার একটা উদাহরণ দেই যে আপনার যদি একটা ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, প্রথম দিন যে আত্মহারা থাকবেন, এটা 6 মাস পরে এটা থাকে না। আপনার যদি কোনো নিকটাত্মীয় মারা যান, 6-8 মাস পরে ওই সুখ থাকবে না, যেটা 1 সপ্তাহের ভিতরে করতে পারতেন। উপদেষ্টা পরিষদ দায়িত্ব নিয়েছেন, অনেকে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে, মানে তাদের ইয়েটা ছিল না, দড়ি মাছ নাচুই পাড়া গাছড়া ভাবে চলে আসছেন। উচিত ছিল গণঅভ্যুত্থানের পর 1-2 সপ্তাহ জরুরি অবস্থা জারি করে একবারে পুরা জাতিকে একটা মেসেজ দেওয়া এবং সব কিছু আন্ডার কন্ট্রোলে নিয়ে আসা। এগুলো করা দরকার। বিপ্লব, আপনি পৃথিবীর যত জায়গায় বিপ্লব হয়েছে, আপনি যদি একটা হিস্ট্রি দেখেন, গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে কিন্তু এইভাবে গাছাড়া ভাব নিয়ে কখনো কোনোভাবে চলে না। আপনি যদি তার্কির এরদোগানের বিরুদ্ধে যে অভ্যুত্থান হলো, এরপরে তার অ্যাক্টিভিটিসগুলো দেখেন, আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন। আমরা সর্বশেষ সিরিয়ার প্রসঙ্গ যদি, হ্যাঁ, সংবিধান নিয়ে দেখেন একটা গেড়াকলের মধ্যে আছেন গভর্নমেন্ট। 5ম সংশোধনীর ব্যাপারে হাইকোর্ট রায় দিয়েছেন, কিছু বিষয়ে ওনারা পুনর্বহাল করেছেন, কিছু বিষয়ে বলছেন যে না আমরা টাচ করবো না, পরবর্তী সরকার এসে ডিল করবে। যেমন মনে করেন জাতির পিতার প্রতিকৃতি রাখা, এরপরে বিভিন্ন অফিসে প্রতিকৃতি করা, জাতির পিতার রেকগনিশন সহ অনেক কিছু আছে। তো এগুলো তো এখন পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এখন যদি আপনি যদি কনস্টিটিউশন রাখেন তাহলে তো মানতে হবে। তো কি আপনি মানতে পারছেন না? আবার উপদেষ্টারা প্রধান উপদেষ্টার কাছে শপথ নিচ্ছেন সংবিধানকে আমরা নিরাপত্তা বিধান করিব, তাহলে একটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না?
এখন সংস্কার, কিছু সংস্কার ফান্ডামেন্টাল মোটা দাগে করে যেতে হবে। আপনি যদি পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ছেড়ে দেন তাহলে এটা হবে না, অতীত ইতিহাস কিন্তু বলে না। কিন্তু বিএনপি তো বলছে তাদের 31 দফা আছে, এই 31 দফার মধ্যে সংস্কারের মূল বিএনপি যে সহ বড় এজেন্ডাগুলো আছে, দলগুলো মোটা দাগে কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো স্টেপ তারা নেন নাই। বক্তৃতা বিবৃতি দিবেন, আকারে কিন্তু অনেক কিছু বলছে। না, পলিটিক্যাল পার্টি তো তারা নির্বাচন চাইতেই পারে, চাইবেই, এটা তো ডেমোক্রেটিক রাইট। কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কোনো মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি আসে নাই। মানে ইনডাইরেক্টলি তারা দে আর হেল্পিং দ্য গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। কারণ সব পলিটিক্যাল পার্টি যদি তারা মাঠ পর্যায়ে কর্মসূচি দিত, এই গভর্নমেন্ট কিন্তু চলতে পারতো না। 10 জন 12 জন আর 21 জন উপদেষ্টা নিয়ে চালাতে পারতেন না। আর এখানে পতিত স্বৈরাচারের তো দূষণ আছে বিভিন্ন লেয়ারে। সুতরাং আর তাছাড়া এই গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। আমার গত 5 ডিসেম্বরে প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটা বৈঠক ছিল, তো উনি প্রিলিমিনারি কথা শুরুই করছেন যে দেখেন দেশ বিদেশে এত বেশি ডিসইনফরমেশন মিসইনফরমেশন স্প্রেড হচ্ছে যে আমাদের আসল কাজে হাত দিতে পারতেছি না। আসলে তারা, আমি তো লন্ডনে থাকি, আটলান্টিকের 2 পারে প্রতিবেশী একটা দেশ থেকে এমনভাবে এঙ্গেজমেন্ট, প্রচারণা, এরপরে লবি করা হচ্ছে, যেটার মোকাবেলা করতে গভর্নমেন্ট কিন্তু হিমশিম খাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে করণীয় কি? মানে আমরা, আমাদের তো একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেক্ষেত্রে করণীয় কি? করণীয়টা হচ্ছে দেখেন, আমি মনে করি মোটা দাগে প্রথম হচ্ছে যে সব পলিটিক্যাল পার্টিসকে আপনি আস্থায় নিতে হবে। সংস্কার কমিশন অবশ্যই খুব সুন তারা হয়তো রিপোর্ট দেবেন। এরপরে পলিটিক্যাল পার্টির সাথে, তারা হচ্ছে মেইন অংশীজন, তাদের সাথে বসে একটা কনসেনসাস ক্রিয়েট করে একটা আন্ডারটেকিং নিতে হবে এবং এর ভিত্তিতে নির্বাচনে যেতে হবে। তাদেরকে কিন্তু আস্থায় অন বোর্ডে নিতে হবে। 2 নম্বর হচ্ছে 1,50,00,000 প্রবাসী দেশের বাইরে বসবাস করেন, আপনি তাদেরকে এঙ্গেজ করে ডায়াসপোরাকে কাজে লাগিয়ে এই মিসইনফরমেশন ডিসইনফরমেশন যেটা আটলান্টিকের 2 পারে হচ্ছে, ওইটাকে ট্যাকেল দেওয়ার ব্যবস্থা করতে হবে। উপদেষ্টা পরিষদ দরকারে বাড়ান, একটা সাধারণ সরকার চালাতে 50 থেকে 60 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লাগে। এখানে আপনি 10 জন 20 জন নিয়ে কেন আপনি হুচট খাচ্ছেন? একজন উপদেষ্টার গাড়ে 3-4টা মন্ত্রণালয় দিচ্ছেন, তারা তো গোবার সুযোগ পাচ্ছেন না। এই 18 কোটি মানুষের মধ্যে কম্পিটেন্ট লোক নাই যাদেরকে দিয়ে আপনি চালাতে পারেন। একজন একটা মন্ত্রণালয় দেন। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখেন, কথার মধ্যে কিন্তু মেসেজ পেয়ে যায়, কিন্তু কথা বলতে যদি হুচট খান, আপনি বাংলা বলতে হুচট খান, ইংলিশ বলতে হুচট খান, তাহলে কি মেসেজ যাবে? আপনার কিন্তু শক্ত হ্যান্ডে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। এগুলো কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা এবং মেসেজটা যেতে হবে ক্লিয়ারলি, লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি 10, 15, 21 জন কেন, আপনি 40 জন উপদেষ্টা নেন, নিয়ে আপনি প্রপারলি ফাংশনাল গভর্নমেন্টের মতো আপনি চালান। একজনের গাড়ে 10টা 5টা 3টা মন্ত্রণালয় যাওয়ার দরকার নেই, আপনি একটা দেন, কিন্তু কম্পিটেন্টলি যেন চালাতে পারেন। এটা মানে যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হবে বা তিনি যতটুকু দায়িত্ব পালন করবেন সেটা যথাযথভাবে পালন করবেন। এবং যাদেরকে নেবেন আপনি একটু বায়োডাটা চেক করে নেবেন, যারা বিপ্লবের সাথে বা গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যারা ছিলেন, আছেন, এবং যাদেরকে পারপাস সার্ভ হবে। কিন্তু আমরা তো সেভাবে লক্ষণ দেখি না। 10 জন থেকে যখন বেড়ে বেড়ে 21 জন গেল, তখন যাদেরকে নেওয়া হয়েছে কোন ভিত্তিতে নেওয়া হয়েছে, কারা নিলেন, কেন নিলেন, সেই প্রসঙ্গগুলো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং আপনি বলছেন প্রথমে যে আর্থিক তারা কিছুটা নিয়ে আসছেন। দেখেন, আমি গত বছর 3 বার দেশে ভিজিট করেছি। আওয়ামী লীগের গভর্নমেন্টের সময়ও আমি ছিলাম এখানে। ব্যাংক তারা লুটপাট করেছে, কিন্তু যেভাবেই হোক কৃত্রিমভাবে তারা হলেও ক্যাশ ফ্লোটা অ্যাকাউন্টে ছিল। কিন্তু এখনও অনেক ব্যাংকে 10,000 টাকার উপরে দিতে পারতেছে না। আপনার অর্থ উপদেষ্টা এবং গভর্নর, ব্যাংকের গভর্নর বলতেছেন যে ফরেন রিজার্ভ টাচ না করে রেমিটেন্সের উপর বেস করে আমরা বৈদেশিক ঋণ পরিশোধ করছি। কিন্তু ব্যাংকগুলোকে আপনারা সচল কেন রাখেন না? এখন পর্যন্ত আমি নাম ধরে বলতে পারো কয়েকটা ব্যাংকে যে 10,000 টাকার উপরে তারা দিতে। আমরা জানছি যে 10টি ব্যাংকের এই সংক্রান্ত জটিলতা আছে, তারা আগের থেকে কিছুটা কাটিয়ে উঠলেও একেবারে প্রত্যাশিত মাত্রা। কিন্তু আওয়ামী লীগ যাওয়ার আগে, আমি মনে করি 5 তারিখের আগেও তো আমি দেশে ছিলাম এবং দেখে গেছি যে তারা ব্যাংক লুট করেছে, একবারে ফুটো বানিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট তো তারা সাফি হোক বা যেভাবে ইন্টারনাল ফ্লোটা ঠিক রাখতে পারছে। কিন্তু আপনি এখন 5 মাস হয়ে গেছে, আমি কিন্তু এটা 2 মাস হলে বলতাম না, 5 মাস হয়ে গেছে এখন পর্যন্ত। যেহেতু আপনি প্রসঙ্গটা তৈরি করলেন, এটা কোনো আর্টিফিশিয়াল ক্রাইসিস না তো আবার? তাই যে বললাম যে দেখেন, যদি প্রথম দেখে যদি ভালো করে একটা ড্রাইভ দেওয়া, যদি দেখতেন যে বহু কালো টাকা বিভিন্ন গড় থেকে, বাসা থেকে, অফিস থেকে কিন্তু উদ্ধার করা হতো। কারণ পতিত সরকার তো ব্যাংকগুলোকে একবারে শেষ করে দিছে, দিয়ে তারা পাচার করেছে। কেউ আবার পাচার করতে সময়ও পায় নাই। আপনি একটা ভালো করে ড্রাইভ দিবেন, একটা ঘোষণা দিয়ে দেখতে রাস্তাঘাটে, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে গাড়ি পাওয়া গেছে রাস্তায়, এইভাবে দেখতেন বিভিন্ন বাসা বাড়িতে, অফিসে আপনি টাকা পেতেন। কিন্তু আপনাকে তো সেই স্ট্রং হ্যান্ডে নিতে হবে। দেশ চালানি এক কথা, আর একটা চ্যারিটি বা এনজিও চালানি আরেক কথা।
দেশ চালাতে হলে আপনাকে সেভাবে ভূমিকা নিতে হবে। এখন কিছু কিছু রাজনৈতিক ক্ষেত্রে- দলগুলোর যে ঐক্যের প্রশ্ন নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো মুখে যা বলছে কিন্তু সেটি বাস্তবায়নের পর্যায়ে যে ধরনের ঐক্য বা সহযোগিতা থাকা দরকার সেটিকে লক্ষ্য করছে পলিটিশিয়ানদের ব্যাপারে নাকি রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানকে নিয়েও রাজনীতি করছে, এই অভিযোগ আছে? পলিটিশিয়ানদের ব্যাপারে একটা কথা আছে যে পলিটিশিয়ান টেন্ড টু প্রমিস টু বিল্ড আপ এ ব্রিজ ওয়্যার দেয়ার ইজ নো রিভার। যেখানে নদী নাই ওখানে ব্রিজ করে দেওয়ার ওয়াদা করে রাজনীতিবিদরা। এটা যদি কখনো নদী হয় ব্রিজ তো লাগবে। এখানে একই অবস্থা। তবে আমি দেখেছি মোটা দাগে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি তারা ইন্টারনালি ফাইট করলেও, ইন্টারনালি বলতে আমি একদল আরেক দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের রেটরিক ইউজ করলেও মোটা দাগে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে তারা কোনো স্টেপ বা কোনো কর্মসূচি দেন নাই। শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যে তারা আছে। তো তারা তো বলতেই পারে, নির্বাচন তো তারা মানে ক্ষমতায় বা দায়িত্ব নেওয়ার জন্য তো একটা বৈধ স্বীকৃত সাংবিধানিক পন্থা হচ্ছে নির্বাচন। তারা তো নির্বাচন চাইতেই পারে, কিন্তু আমার মনে হয় যে একটা যৌক্তিক সময় দেওয়া দরকার। এবং প্রধান উপদেষ্টা অলরেডি ইন্ডিকেশন দিয়েছেন 2005 সালের শেষ থেকে 2025 সালের শেষ থেকে 2026 সালের মিড এর ভিতরে নির্বাচন আমি মনে করি একটা কিন্তু সেটা তো রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করতে পারছে না। বেশ নাজির আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আলোচনা শুনবো। বেস্টার রফিক শিকদার প্রশ্নটি রেখে যায় রফিক ভাই, যে আসলে সম্মানিত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে নির্বাচন কখন হতে পারে, কত সালে হতে পারে, কোন সময়ের মধ্যে হতে পারে, এরকম একটা নির্দেশনা কিন্তু আছে, কিন্তু সেটিও বিএনপিকে সন্তুষ্ট করতে পারছে না। আপনারা আরও স্পষ্ট করে শুনতে চাচ্ছেন সেই স্পষ্টতার ধরন কি, বা আপনারাও বা কীভাবে প্রত্যাশা করেন যৌক্তিক সময়ের পরিবর্তে এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রত্যাশা করছেন আপনারা? সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভুল বোঝাবুঝি আমরা লক্ষ্য করছি, গণমাধ্যমে আমরা সেটি দেখছি। সেটিও বা কতটা গণতান্ত্রিক হচ্ছে সেই প্রক্রিয়াগুলো, এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। সরকারের 5 মাস এবং অগ্রগতি চ্যালেঞ্জের প্রসঙ্গগুলো কি আছে সেই শিরোনাম ধরেই আলোচনা। অ্যাডভোকেট রফিক শিকদার, রফিক ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, যে নির্বাচনের যে প্রসঙ্গ এবং রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা সেই প্রসঙ্গ আছে, গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক দলগুলো আবার এই নির্বাচনকে পুঁজি করে রাজনীতি করছে কিনা সেই আলোচনাগুলো কিন্তু জনগণের মধ্যে আছে। কি বলবেন? না, নির্বাচন তো রাজনীতির একটা অংশ, বা যারা রাজনীতি করে তারা তো নির্বাচন প্রতি 5 বছর পর নির্বাচন হবে, সেখানে অংশগ্রহণ করবে এবং জনমত প্রতিষ্ঠা হবে, প্রতিনিধি তৈরি হবে। কিন্তু এবারের বিষয়টি কি 5 বছরের হিসাবে হবে? তো এখন আপনার কথা বলার আগে আমি ব্যারিস্টার নাজির সাহেবের কথার একটু উত্তর দিচ্ছি। সেটা হলো যে তিনি এই যে কিছুক্ষণ আগে ব্রিজের কথা বলতে গিয়ে বলেছেন যে রাজনীতিবিদরা যেখানে নদী নেই বা খাল নেই সেখানে ব্রিজ ঘোষণা করে ফেলে। আসলে ব্যাপারটা আমি একটু দ্বিমত পোষণ করি। আমার কথা এভাবে এটা ঠিক না, কারণ রাজনীতিবিদদের অনেক ইতিহাস ঐতিহ্য আছে, রাজনীতিবিদদের অনেক অর্জন আছে এই দেশে, বাংলাদেশের। কাজে রাজনীতিবিদদেরকে, সব রাজনীতিবিদদেরকে ঢালাওভাবে বলা ঠিক না। একইভাবে যদি আবার একটা বলতেন যে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার পদ্মা সেতু করতে গিয়ে ভারতের ভূপেন হাজারিকা সেতু 8.15 কিলোমিটার, সেখানে তারা 12,000 কোটি টাকা দিয়ে করেছে। আর বাংলাদেশের পদ্মা সেতু 6.15 কিলোমিটার, 50 কিলোমিটার, সেটা করতে প্রায় 33,000 কোটি টাকা লেগেছে। এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি জনগণের টাকায়, সেটা ঠিক আছে, অসৎ রাজনীতিবিদ চেষ্টা করতে পারে। রাজনীতিবিদ যারা সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের কথা বলে, জনগণের কাজ করে, জনগণের পালস বোঝে, বিএনপির রাজনৈতিক দল হিসেবে সেটা জনগণের কাছে বিএনপি যেতে সক্ষম হয়েছে। এবং সে কারণে বিএনপি এদেশে যত সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, এদেশের সাধারণ জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করেছে। এখন আপনি আসুন যে নির্বাচন নিয়ে রাজনীতি করেন, রাজনীতিক দল জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে। বিএনপি তো জনগণের অধিকার নিয়ে রাজনীতি করছে গত 15 বছর না, দীর্ঘদিন একদম বিএনপির প্রতিষ্ঠা থেকেই। কখনো ভোটের অধিকারের দাবিতে প্রতিষ্ঠা করার জন্য, কখনো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে, গুম খুনের হত্যার প্রতিবাদে, নির্বিচারে মানুষ মারার প্রতিবাদে, কখনো নতজানু পররাষ্ট্রনীতির প্রতিবাদে, কখনো সীমান্তে ফেলানির লাশ কালাতারে ঝুলিয়ে রাখা হচ্ছে তার প্রতিবাদে। এমনি করে বিএনপি রাজনৈতিক দল হিসাবে প্রতিবাদ করে আসছে। পাশাপাশি ক্রিয়াশীল অন্যান্য রাজনৈতিক দলগুলো আজকে আমরা স্বাভাবিক কারণে এই সরকার যারা আসছেন তারা তো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছেন। তিনি আরেকটা কথা বলেছিলেন যে ইমার্জেন্সি দেওয়ার কথা তিনি বলেছেন। কেন? একটা ইমার্জেন্সি তো আসার কথা ছিল এই 7 জানুয়ারি আগে, গত 14 সালের 14 সালের ইমার্জেন্সি হওয়ার মতো পরিস্থিতি ছিল
24 সালে 18 সালে হাসিনা সরকার সারা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে এমন বেশি উত্তাল এবং অস্থির তৈরি করেছিল বাংলাদেশে। অর্থনীতিতে অস্থিরতা তো ছিলই, রাজনৈতিক অঙ্গনে গত 15 বছরে এত বেশি অস্থিরতা ছিল, গুম খুন থেকে নিয়ে শুরু সকল অঙ্গনে। এমনকি বিএনপির যে শান্তিপূর্ণ যে সমাবেশগুলো ছিল, সর্বোপরি যদি আপনি বলেন যে এই যে 28 অক্টোবরের যে সমাবেশটি ছিল 2023 সালে, সেই 23 সালে 28 অক্টোবরের শান্তিপূর্ণ বিশাল সমাবেশকে সাউন্ড গ্রেনেড দিয়ে গুলি করে টিয়ার শেল মেরে পণ্ড করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। সেইগুলো অস্থিরতা ওই সময়ে কিন্তু যে ইমার্জেন্সি তৈরি হয় নাই, ইমার্জেন্সি দেয় নাই। যাই হোক, কিন্তু পরবর্তীতে সরকার যখন ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে 5ই আগস্টে পালিয়ে গেল, তখন আমরা দেখলাম এবং জনগণ দেখলো যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, একই সাথে বিএনপির সাথে যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো মাঠে ছিল আন্দোলন সংগ্রামে, অন্যায়ের প্রতিবাদে, সেই সংগঠনগুলো প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশের আইন শৃঙ্খলা থেকে নিয়ে করে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং শান্ত পরিবেশ সৃষ্টি করা এবং রক্ষা করা, সেই কাজগুলো বিএনপি সরকার করেছে, বিএনপির মতো রাজনৈতিক দল করেছে। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা যারা রাজনীতি করি, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা ছুটে গিয়েছি, আমরা মাইক নিয়ে আমরা তাদেরকে বলেছি আমাদের নেতার নির্দেশ ভাঙচুর করা যাবে না। এখন তো অনেক ধরনের অভিযোগ আমরা গণমাধ্যমে দেখি, আমরা কিন্তু এগুলো করেছি। এখন আপনি দেখেন যে বাংলাদেশ কিন্তু একেবারে একদিনই কিন্তু ধোয়া তুলসী পাতা হয়ে যায় নাই, যাবে না, সেটাও সত্য। কারণ অনেক জঞ্জাল আছে সেখানে টুকটাক বিচ্ছিন্ন ঘটনা হয় নাই, সেটা আমি বলবো না। আমার দলের বিএনপির কিছু নেতাকর্মী কোথাও যে ভুলভ্রান্তি করে না একেবারে, সেটাও আমি বলতে চাই না, কিন্তু যেখানেই ভুলভ্রান্তি হয়েছে সেখানে আমাদের নেতা তার দায়িত্ব নিয়েছেন, কঠোর হস্তে দায়িত্ব নিয়েছেন। সেই কারণে একটা সরকার পতনের পরে দেশে ইমার্জেন্সি প্রয়োজন হয় নাই। এখন আপনি বলেন এখন শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তভাবে দেশ চলতেছে, আমাদের চাওয়া যেটা দ্রুত যত দ্রুত সম্ভব, কারণ রাজনৈতিক দল ছাড়া এবং নির্বাচন ছাড়া কখনো জনগণের আশঙ্কা প্রতিফলন ঘটানো যায় না। অর্থনৈতিক অস্থিরতা বলেন, সামাজিক অস্থিরতা বলেন, সেই জন্য নির্বাচনের দিকে আমাদেরকে যেতেই হবে, কোনো বিকল্প ব্যবস্থা নেই। আমরা ক্ষমতা আসার জন্য সেটি কি নির্বাচনের দিকে যেতে হবে, সেটি তো ঠিক আছে। 6 মাসের মধ্যে যদি আজকের সরকার যদি নির্বাচন কমিশনকে এখনো দায়িত্ব দিয়েছে, নির্বাচন কমিশন বসেছে, কিন্তু তারা কিন্তু এখন কিন্তু কাজ শুরু করেনি। না, তারা ভোটার কিছু তো ব্যবস্থা তারা নিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করার যে সিদ্ধান্ত, দ্রুত কাজ শুরু করলে আমি বিশ্বাস করতে পারি যে 6 মাসের মধ্যেই সবকিছু অনুকূলে নিয়ে আসে। সংস্কার কি হবে? 6 মাসের মধ্যেই সবকিছু করা সম্ভব। সংস্কার যেগুলো নিয়েছে এগুলো এত বেশি সময় লাগবে না। আর বাকি যে সকল সংস্কার কথা আপনি বলছেন, রাষ্ট্রের মেরামতের সংস্কার, আমরা বিএনপি 31 দফা আমাদের নেতা তারেক রহমান দিয়েছে, এটা আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং মাঠের প্রান্তের সবার কাছে আমরা এটা পৌঁছে দিয়েছি। সুতরাং একটা রাজনৈতিক দল যখন নাকি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, সেই সরকার বাকি যে সকল সংস্কারগুলো আছে এগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে তো তারা আসবে, জনগণ আশঙ্কার সরকার রাজনৈতিক দলের সরকার সেটা সম্পন্ন করবে বলে আপনি মনে করছেন? যে সেজন্য আমি বলবো যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে এই সরকারকে দায়িত্ব পালন করতে হবে যে কত তাড়াতাড়ি কোন অঙ্গনগুলোতে প্রশাসনে, নির্বাচন কমিশনে যারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে, সেই সকল স্টেক হোল্ডার যারা আছে সেই জায়গাগুলোতে কাজ করা, আর কারা কারা অংশগ্রহণ করবে নির্বাচনে সেরকম পরিবেশ আজকে হয়ে গেছে বাংলাদেশে। যারা নির্বাচন করার মতো রাজনৈতিক দল আছে অংশগ্রহণ করবে, জনগণের কাছে ভোট চাইবে, জনগণ যাদেরকে ভোটে নির্বাচিত করবে তারাই আগামী দিনে সরকার গঠন করবে। অসংখ্য ধন্যবাদ মিস্টার জোবায়ের আহমেদ ভাই। জোবায়ের ভাই, আসতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে যেরকম মতাদর্শগত তো ভিন্নতা তো থাকবেই, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে তো গণতান্ত্রিক প্রশ্নে ঐক্য থাকা প্রয়োজন। যেটি রফিক ভাই বললেন যে 31 দফার মধ্যে রাষ্ট্র সংস্কার বা মেরামত করার সব কিছুই আছে, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা গেলে সেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করে বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে অতীত আমাদেরকে যা বলে, দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে যারা অতীতে ক্ষমতায় ছিলেন তারা বিরোধী অবস্থানে বা বিরোধী অবস্থান এই অর্থে বলছি যে ক্ষমতার বাইরে থাকলে যা বলেন, ক্ষমতায় গেলে তার অনেক কিছুই বাস্তবায়ন অথবা ধারণ করেন না। সেই বাস্তবতার কোনো পরিবর্তন হবে কিনা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে? জি, ধন্যবাদ। গত 53 বছরের রাজনীতিতে আমরা যেটা দেখছি, যে সরকার যে দল বিরোধী দলে থাকে তারা সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনয়ন করে দুর্নীতি সহ, জি, তারা যখন আবার সরকারে যায় তাদের পতন এই দুর্নীতি অভিযোগের ভিত্তিতেই কিন্তু আন্দোলন পরবর্তী বিরোধী দল করে, এবং প্রত্যেকটা সরকারের পতন হয়েছে এই দুর্নীতি এবং এইসব অভিযোগের ভিত্তিতে। কোনো পরিবর্তন, মিনিংফুল কোনো পরিবর্তন হয় নাই। এজন্য আমরা বলছি যে এই সরকার সবচেয়ে বেশি ম্যান্ডেট পেয়েছে এবং তাদের উচিত, জনগণের প্রত্যাশা এটা যে তারা এই সংস্কারগুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। মূল কথা হলো, আমরা গত 53 বছরে যে রিপাবলিকটা দেখেছি,
1971-এর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সেই যুদ্ধের যে চাহিদা ছিল, যুদ্ধের যে প্রত্যাশা ছিল, প্রত্যয় ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, এটা কিন্তু আমরা জনগণ পাই নাই, আমাদের আগের জেনারেশন পায় নাই। রফিক ভাইরা যদি দায়িত্ব পালন করতো তাহলে আমরা পাইতাম, তাদের আগের লোকজন যদি দায়িত্ব পালন করতো তাহলে ওনারা পাইতো। আমরা যদি এখনো দায়িত্ব পালন না করি আমাদের পরের প্রজন্ম পাবে না। আমরা মনে করি যে দিস ইজ দ্য টাইম এখন আরেকটা সেকেন্ড রিপাবলিক করার। আগের রিপাবলিকটা ফেল করেছে, মিজারেবলি ফেল করেছে, সকল রাজনৈতিক দল নিজের মধ্যে গণতন্ত্র চর্চা ফেল করেছে। তো আমরা চেষ্টা করছি, যেমন আমার দলে আমরা এক্সিকিউটিভ কমিটি ইলেকশন করেছি স্বচ্ছতার মাধ্যমে। আগামী 10 তারিখ আমাদের ইলেকশন হবে, চেয়ারম্যান ইলেকশন, তারপর সেক্রেটারি ইলেকশন, প্রত্যেকটা একদম স্বচ্ছ ব্যালটের মাধ্যমে, নিউট্রাল একটা নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি। আমরা চাই যে সকল দলে যখন গণতন্ত্র চর্চা হবে তখন শুধুমাত্র এটা হবে, আদারওয়াইজ এগুলো বাগাড়ম্বর হবে। যত দফাই আমরা দেই না কেন, মানে আমরা যদি 50 দফাও দেই, আলটিমেটলি এগুলো ফাংশন করবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের নিজেদের মধ্যে ডেমোক্রেসির চর্চা হবে, আমরা নিজেরা ডেমোক্রেটিক হব, নিজেরা স্বচ্ছ চিন্তা করব। সেই পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটুকু দেখছেন? রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটুকু দেখছেন? আমরা এখনো দেখছি না, কারণ আমাদের কাছে অনেক অভিযোগ আসছে। অবশ্যই রফিক শিকদার যেটা বলেছেন যে দলের পক্ষ থেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, বাট আমার মনে হয় এটা সাফিসিয়েন্ট না, আরও বেশি করতে হবে ওনাদের স্বার্থেই, ওনাদের জনপ্রিয়তার স্বার্থেই, আগামী নির্বাচনে ভালো করার স্বার্থেই। তো আমাদের যেটা মূল কথা সেটা হলো যে কোনো রাজনৈতিক দল ততটুকু সংস্কার করে যতটুকু সংস্কার করলে তার গায়ে আঘাত লাগবে না, সে ভবিষ্যতে তার পাওয়ারকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবে। জনগণের জন্য, স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য, একটা সংস্কারের জন্য, ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, গুড গভর্নেন্সের জন্য যে সংস্কারগুলো দরকার, এগুলো এই সরকারের মাধ্যমে হওয়া উচিত। আদারওয়াইজ কোনো সরকার তার সুবিধা অসুবিধা বিবেচনা করে সংস্কার করবে। এখন যে সংস্কারগুলো হবে এগুলো জাতির একটা প্রত্যাশার চাপে, প্রত্যাশার ভিত্তিতে এবং গণ অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে আমরা চাই যে সংস্কারগুলো হোক। এবং এটা যদি না হয় তাহলে রফিক শিকদার ভাই নিজেও কিন্তু এটা করতে পারবে না, তার দলের লোকজনই তাকে বাধা দিবে। সেই সংস্কারগুলো ওনাকেও যদি দায়িত্ব দেওয়া উনি পারবে না। এখন হয়তো আমাদের সামনে বলবে যে পারবে, আসলে এটা প্র্যাকটিক্যাল না, কারণ আমার দলেও তো আমার দ্বিমত আছে। সুতরাং একটা কনসেনসাসের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার যদি রাইটলি দায়িত্ব পালন করে তাহলে আমরা মনে করি একটা সংস্কার দরকার। আপনি দেখেন বেগম খালেদা জিয়া বলেছিল যে এই সংবিধানকে আমি ছুঁড়ে ফেলে দিব, ডাস্টবিনে ফেলে দিব। এখন এই সংবিধান হলো আপনার ফেসিবাদের একটা টুলস। তো এই সংবিধান যদি থাকে তাহলে রফিক শিকদার ভাই যখন ক্ষমতায় যাবে তখন উনিও ফেসিবাদী হবে, কারণ এই সংবিধানের টুলসটাই এরকম। এই চেয়ারে যারা যায় সেই যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তো এই ব্যবস্থা রাখা যাবে না, আমাদের একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা ইন প্লেস করতে হবে। আমাদের এই ব্যবস্থা যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আলটিমেটলি আমরা যতই চিন্তা করি যে একটা সরকার এসে সংস্কার করবে, এটা তাদের পক্ষে সম্ভব হবে না, বিভিন্ন কারণেই হবে না, বাস্তবতার নিরিখেই হবে না, এবং সেটার কনসেনসাসও পাবে না, মানুষের কনসেন্ট পাবে না। তো আমরা মনে করি যে নির্বাচন অবশ্যই হইতে হবে, ভোটার তালিকা সহ নির্বাচন করতে, একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতেও কিন্তু অনেক সময় লাগবে। সো নির্বাচনের কাজটা, আমি এটার সাথে একমত যে নির্বাচনের জন্য যে অ্যারেঞ্জমেন্টগুলো করা দরকার এগুলো ফুল স্পিডে চলা উচিত, এবং সংস্কারগুলো কনকারেন্টলি একদম ফুল স্পিডে চলা উচিত, কোনোটা বাদ দিয়ে কোনোটা না, সবটাই আমাদের একসাথে দরকার, একই সাথে চলবে। জি, বেস্ট জুবাইর আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো, আসতে চাই বেস্ট নাজির আহমেদ। নাজির ভাই, আপনার কাছে যে আসলে আলোচনা যতদূর এগিয়েছে তার পাশাপাশি আমাদের রাজনীতি, নির্বাচন এবং বাংলাদেশের যে বাস্তবতা অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, 90-এর যে উত্থান রাজনৈতিক পরিবর্তন, সেটি 3 জোটের রূপরেখা, পরবর্তী সময় কী হয়েছে সেটা আমাদের সকলেরই জানা। এবারের এই আলোচনাটা এই 90-এর প্রেক্ষাপট ধরে অনেকেই বলছেন যে আসলে আমরা রাজনৈতিক দল এবং নাগরিকদের মধ্যে যদি দায়িত্বশীল আচরণ জাগ্রত না হয় বা সেটি লক্ষ্য করা না যায়, তাহলে এই জন আকাঙ্ক্ষার যে ভবিষ্যৎ বা গণঅভ্যুত্থানের ভবিষ্যৎ, সেটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা একটি অবস্থার মধ্যে দিয়ে আসলে সেটি সীমিত হয়ে পড়বে কিনা, সেটি কি বর্তমান বাস্তবতার নিরীক্ষা আপনার কাছে এরকম কোনো নিদর্শন ধরা পড়ে? না, একটা দেখেন, জাতীয় নৈতিক চরিত্র যদি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে না পৌঁছে, জি, তাহলে কিন্তু কোনো কিছু আপনি দেখবেন দিলেই বা চাপিয়ে দিলেই কিন্তু হবে না। আপনি দেখেন আমাদের একটা খুব বড় একটা সংবিধান ছিল, কিন্তু ওইটার উপর ভিত্তি করে তো ফেসিবাদ একবারে মাথাছাড়া দিয়ে উঠেছে।
অথচ আমি যে দেশে থাকি ইংল্যান্ডে, সেখানে লিখিত কোনো সংবিধানই নাই, কিন্তু হাজার বছর ধরে তারা চলে আসছে। কত সুন্দর, কে ক্ষমতায় আঁকড়ে ধরা বা নির্বাচন নিয়ে কোয়েশ্চন করার কোনো দরকার তারা মনে করে না। স্কুলের টিচাররা, ব্যাংকের কর্মকর্তারা, তারা ইলেকশন কন্ডাক্ট করে সুন্দর করে দিয়ে দিচ্ছে, এবং 98% লোকই বলতে পারবেন না সেখানে ইলেকট্রাল কমিশনের চেয়ারম্যানকে, যেটাকে আমরা চিফ ইলেকশন কমিশনারের ইকুইভ্যালেন্ট বলতে পারি। একটা সিস্টেম দাঁড় করা হয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে কিছু ফান্ডামেন্টাল রিফর্ম যদি করে না যান, কোনো পলিটিক্যাল পার্টি এসে করবে না। আপনি মনে করেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের পরে আরপিও সংশোধন করে অনেক কিছু করা হয়েছিল, পরবর্তীতে যে সরকার আসছে করেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, আরপিওতে সংশোধন করে তারা বলছিল যে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির ব্রাঞ্চ দেশের বাইরে থাকতে পারবে না। ওইটাকে ক্যারি অন করেছে? করে নাই আওয়ামী লীগ সরকার। এরপরে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন তারা গঠন করেছিল, কিন্তু পরবর্তী ওটা ক্যারি অন করে নাই আওয়ামী লীগ। এজন্য আমি মনে করি ওই যে আপনি বললেন যে 3 জোটের রূপরেখা, কিছুটা তারা মানছে, না মানলে তো 11th এবং 12th অ্যামেন্ডমেন্ট আসতো না, কারণ তখন তো বিএনপির 2/3 মেজরিটি ছিল না। শাহাবুদ্দিন সাহেবের ওই অ্যাক্টিভিটিস এবং প্রেসিডেন্ট থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসতে দ্বাদশ সংশোধন, এই দুইটা পাস করতে হয়েছে আওয়ামী লীগ বিএনপি মিলে। সুতরাং 3 জোটের রূপরেখা কিছুটা মানা হয়েছে, কিন্তু সব মানা হয় নাই। তো ওইটা থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি এখন অন্তর্বর্তীকালীন সরকার সব অংশীদারের সাথে বৈঠক বসে টাফ নেগোশিয়েট করে একটা কমন কনসেনসাসে এসে একটা আন্ডারটেকিং নেওয়া দরকার, লিখিত আন্ডারটেকিং নেওয়া দরকার যে দিস হ্যাভ টু বি ফলোড বাই নেক্সট ইলেকটেড গভর্নমেন্ট। নাইলে তো আপনি না আলোচনায় আসলো, কিন্তু সেই আলোচনায় এসে যদি সবাই যার যার এজেন্ট আগে থেকে নিয়ে আসে, তাহলে কি আলোচনা? না, তো নেগোসিয়েশন করে একটা কমন ইয়েতে নিয়ে আসতে হবে যে এগুলোতে আমরা এগ্রি আছি, এবং ওইটাকে ক্যারি অন করতে হবে, এবং এইটার ভিত্তিতে তারা ম্যানিফেস্টো দেবেন, ইলেক্টেড হয়ে আসবেন, ক্যারি অন করবেন। নাগরিক সমাজের পক্ষ থেকে সরকার কিংবা রাজনৈতিক দলের প্রতি কি আবেদন অথবা এই জনআকাঙ্ক্ষা পূরণে কি ধরনের চাপ তৈরি করা যায়, ইতিবাচক চাপের কথা? আমার মনে হয় যে খুব ভালো একটা, মনে করুন ফর এক্সাম্পল এমপি যারা ইলেক্টেড হবেন, বাংলাদেশে এমপিদেরকে এমন অযাচিত সুযোগ সুবিধা দেওয়া হয়, মানে এমপি হওয়া মানেই তার 14 গোষ্ঠী একবারে ইয়েতে হওয়া। এটা কেন হবে? ব্রিটিশ পার্লামেন্টের এমপি যারা হন, আপনি একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে ওয়েস্টমিনিস্টার, ওখানে যদি 9টা বা 5টায় যান, অনেক এমপির সাথে আপনি ধাক্কা খাবেন, কারণ তারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। এমপিদেরকে কোনো উন্নয়ন বাজেট দেওয়া হয় না, লোকাল এলাকাতে খরচ করার জন্য এমপিদেরকে কোনো পয়সা দেওয়া হয় না, এমপিদেরকে কোনো ট্যাক্স ফ্রি বা কি বলে শুল্কমুক্ত কোনো গাড়ি দেওয়া হয় না। তো এগুলো থাকার কারণেই তো এমপিরা রাতারাতি কোটিপতি হয়ে যান। তো এগুলোতে বন্ধ করতে হবে না, মানে আপনাকে এই জিনিসগুলো এগুলোকে বন্ধ হবে কি মনে হয়? বাংলাদেশের অভিজ্ঞতা কি বলে? না, চেষ্টা করতে হবে, এবং সরকার কি বলে, তারা তো অন্তর্বর্তী সরকার তো অনেক কিছু করতে পারবে না পলিটিক্যাল পার্টি থেকে। এই জন্য আমি অনেক সময় বলি যে 10টা রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, একটা রিফর্ম কমিশন দরকার ছিল করা পলিটিক্যাল পার্টিজ রিফর্ম কমিশন, প্রত্যেক পলিটিক্যাল পার্টির মেম্বারদেরকে নিয়ে। এখন ধরুন সেটা এই ধরনের কমিশন তো সরকার চাইলেই করতে পারতো, কিন্তু রাজনৈতিক দলগুলো কিভাবে নিয়ে? না, রাজনৈতিক দলগুলো তারা মানে প্রপোজ করুক, রেকমেন্ড করুক, এই জিনিসগুলো করা দরকার, এবং এর ভিত্তিতে একটা কমন কনসেনসাস গ্রো করুক। কারণ দেখেন, রাজনৈতিক দলগুলোর পক্ষে আমি তো মনে করি 2026 সালের মিডে যদি ইলেকশন হয়, পলিটিক্যাল পার্টির দরকার তাদের নেতা কর্মীদেরকে প্রশিক্ষিত করা, আগামীতে দায়িত্ব নেবেন দেশের, স্যাক্রিফাইসিং মেন্টালিটি, দায়িত্ব কীভাবে নেবেন, এরপরে পলিটিক্যাল ময়দানে কীভাবে ধৈর্য ধরতে হবে, এরপরে বিভিন্ন মোরাল কোয়ালিটি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের ট্রেনিং, এরপরে কি বলে তাদের নিজের কাউন্সিল করে ডেমোক্রেটিক ওয়েতে একবারে গ্রাসরুট লেভেলতে উপর পর্যন্ত আসবে। এই তো সুযোগটা পেয়ে গেলেন আপনি যদি 6 মাস 8 মাস বা 1 বছর যদি করতে পারেন, তাহলে আপনি জাতিকে দেখাতে পারবেন যে আপনি কীভাবে ডেমোক্রেটিক চর্চা করে একবারে গ্রাসরুট লেভেলে থেকে শুরু করে উপর পর্যন্ত আপনি আসছেন। আপনি দেখুন, মনে করুন ফর এক্সাম্পল বিএনপির লক্ষ লক্ষ ফলোয়ার আছে, নেতাকর্মী আছেন, তো প্রশিক্ষণ দিলে তো ভালো, এটা দেশের জন্য, আপনি দেশের জন্য কাজ করবেন, দায়িত্বে যখন যাবেন, আপনি সরকার চালাবেন, তো বেশ কিছু জিনিস যদি আপনি প্রশিক্ষণের মাধ্যমে, প্রত্যেকটা প্রফেশনের কিন্তু ইংল্যান্ডে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বলে একটা আইডিয়া আছে, তো ওখানে যদি আপনি নেতা কর্মীদেরকে যদি আপনি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যদি আপনি যোগ্য নাগরিক করে তুলেন, এটা তো ভালো, দেশের জন্য ভালো, দলের জন্য দেশের সম্পদ, যোগ্য নাগরিক তো দেশের সম্পদ। জি, ব্যারিস্টার নাজির আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো আলোচনা করব। আমি যেটা যে রহিম ভাই যেটা বলেছেন, এটা আমার কথা না, এটা পলিটিক্যালি একটা সুন্দর প্রবাদ আছে আর কি, এটা
না, এটা তো শুধু বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য না, এটা বৈশ্বিকভাবেই এবং যে এটা সমস্ত- ওয়েস্টার্ন এবং রফিক ভাই যেটা বলেছেন, যারা আসলে রাজনৈতিক ক্ষমতাকে পুঁজি করে অন্যায় করছেন, দুর্নীতি করেন, তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। Exactly, আর সেক্ষেত্রে exactly. ভালো সৎ politician তো অবশ্যই আছেন, রাজনীতিক এবং যারা রয়েছেন তারা ultimately বিভিন্ন সময় politician জীবন রাই তো বাজি দেশ রেখে চালাবে। মানুষের হ্যাঁ। কল্যাণে কাজ করে থাকেন, পলিটিশিয়ানরাই তো দেশ চালাবে। দেশ চালাবে। আর রফিকদার প্রশ্নটি রেখে যায় যে এখনো সরকার এবং রাজনৈতিক দলগুলো কেন বলছে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের রহস্য খোঁজার চেষ্টা করব আপনার আলোচনার মধ্যে দিয়ে, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবার। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। সরকারের 5 মাস এবং অগ্রগতি চ্যালেঞ্জ, এই প্রসঙ্গ ধরে আলোচনা অ্যাডভোকেট রফিক শিকদার। রফিক ভাই, যে প্রশ্নটি রেখে যাও, দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, রহস্য কি, পিছনে রহস্য কি, কতটুকু বুঝতে পারছেন এর পিছনে রহস্য? বাংলাদেশ তো একটা সম্ভাবনাময় দেশ, একটা উর্বর একটা মাতৃভূমি। এটার বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রগুলো যা আছে, যারা আছে, বিশেষ করে একেবারে আমাদের প্রতিবেশী যে ভারত আছে, আমরা ভারতকে বিগত দিনগুলোতে দেখেছি যে বন্ধু রাষ্ট্র হিসেবে যে বাংলাদেশের সাথে, জনগণের সাথে, কিংবা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে যে বন্ধুত্ব করা, দলের সাথে, দলের রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের জনগণের সাথে, সেটা আমরা দেখি নাই। আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে একটা আওয়ামী লীগের সাথে ভারত সম্পর্ক করেছে ভারতের সরকার। এটা আমরা চাই নাই, আমরা এই বন্ধুত্ব চাই না। আমরা চাই ভারতের সাথে ভারতের আপনারা কখনো ক্ষমতা আসলে এই অবস্থা হবে না তো? না, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সেটাই করেছি। এই যে বারবার যে বলা হয়েছে যে পতন, কাদের পতন হয়েছে? স্বৈরাচারদের পতন হয়। বিএনপি যতবার নির্বাচন করেছে, নির্বাচনে কখনো কখনো বিরোধী দলে গেছে, 118টা 120টা সিট নিয়েও বিরোধী দলে গেছে, বিএনপি কিন্তু পতন হয় নাই। বুঝতে হবে আপনাকে, গণতান্ত্রিক সরকার হলে এবং সেই নির্বাচনটা যদি টেকসই হয়, মজবুত হয় গণতন্ত্রটা, সেখানে কিন্তু পরাজয় হয়, পতন হয় না। ফেসিস্টরা পরাজিত হয় না, তারা পতিত হয়, তারা পতন হয়, তারা পালিয়ে যায়। হোসেন মোহাম্মদ এরশাদের দলজন পালিয়ে গেছিল 90 সালে, 2024 সালের 5ই আগস্ট একইভাবে পালিয়ে গেছে। এটা পলাতক সরকার আর ব্যর্থ সরকার, ব্যর্থ দল আওয়ামী লীগ। সুতরাং বিএনপির সাথে এই সকল রাজনৈতিক দল যারা প্রতি, তাদের সাথে তুলনা করা চলবে না। আমরা একেবারে শেষের দিকে, শেষ লাইন আমাকে একটু সময় দেন। জি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেখেন যে দীর্ঘ 15 বছর নানান সমস্যা ছিল, এবং এই যে জেলে ছিলেন, অসুস্থ ছিলেন, ওনাকে যেতে দেওয়া হয় নাই। তিনি আগামীকাল দেশ জাতির কাছে তিনি দোয়া চেয়েছেন। তিনি আগামীকাল কাতার এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য, তিনি সুস্থ হয়ে চিকিৎসা শেষে আবার যেন বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন, সেই প্রত্যাশা তিনি করেছেন। তিনি দেখেন এই দেশের নারী শিক্ষার জন্য কি করেছেন, এবং শিশু প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং আপনার খাদ্যের বিনিময়ে যে শিক্ষা এবং খাদ্য করছেন। আজকে আমি বলতে চাই যে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক যারা আছে, তারা কিন্তু আন্দোলন করছে 10ম গ্রেড, এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড। এটি কিন্তু তাদের দাবি, সময়ের দাবি। কিন্তু আজকে কিন্তু এই সরকারের কাছে আমি বলতে চাই বিনয়ের সাথে, যদি তাদের সময় থাকে, বেশিটা সময় লাগে না, তাদের দাবিটা মেনে নেওয়া উচিত। এবং শিক্ষক যারা আছেন, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যালয়, সকল শিক্ষকদেরকে আরও সুযোগ সুবিধা সম্মানিত করা দেওয়া উচিত। একইভাবে পার্লামেন্টের মেম্বার দায়িত্ব থাকবে, স্থানীয় সরকারের কাছে স্থানীয় সরকারের থাকবে, রাজনীতিবিদরা রাজনীতির মতো আরও সুন্দরভাবে কাজ করবে। এভাবে যদি প্রত্যেকের যার যার জায়গায় যদি কাজ করার সুযোগগুলো দেওয়া হয়, আমি বিশ্বাস করি যে সেদিকে আমাদের দল, আমাদের দেশ চাচ্ছে। এবং বিনয়ের সাথে আমি বলতে চাই, আমাদের দুজন বিজ্ঞ আলোচক আছেন, আমাদের নেতা তারেক রহমান বিএনপির নেতাদেরকে প্রতিদিন একদম গ্রাম পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত প্রশিক্ষিত করছেন। তিনি প্রতিদিন তাদের সাথে, আমি জানি না যে তারেক রহমান কখন ঘুমান কখন খান, প্রতিদিন নেতাকর্মীদেরকে তিনি একসাথে এক একটা প্ল্যাটফর্ম, কখনো কোনো ওয়ার্ড যুবদল, কখনো জেলা যুবদল, কখনো জেলা ছাত্রদল, কখনো বিএনপি, কোনো জেলা বিভাগে, এইভাবে জায়গায় জায়গায় তিনি স্কাইপে মিটিং করছেন দিনব্যাপী। এবং তাদেরকে তিনি কি মেসেজ দিচ্ছেন? তিনি একটাই মেসেজ দিচ্ছেন যে এই দেশটা আমাদের, এই দেশটা সম্ভাবনার, এই দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে জনগণের ইচ্ছার উপর, জনগণের ইচ্ছা প্রতিফলন। সুতরাং আমরা বিশ্বাস করি, একটু শেষ করি, আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের এই দলকে জনগণ ভোট দিয়ে যদি নির্বাচিত করে, আমরা আর যেমনি 2018 সালে আমি জুবায়ের ভাই মিথ্যা মামলা সত্য, ঘটনা মিথ্যা, আমরা কিন্তু জেল খেটেছি। মামলা সত্য, ঘটনা মিথ্যা। আমরা 18 সালে জেল খেটেছি। উনি একজন সরান্ত ভালো মানুষ। এই যে কি মামলা গেছে, আজকে শেষ সুতরাং রাজনৈতিক যে প্রতিহিংসা, বিশ্বাস করি সেই প্রতিহিংসা রাজনীতি কিন্তু আমরা করতে চাই। এবং আমরা আরেকটা কথা শেষ করি, আসিফ নজরুল সাহেব একটা স্ট্যাটাস দিলেন, আমি দেখলাম, উপদেষ্টা। তিনি বলেছেন যে নভেম্বর মাসে ম্যাডাম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কথা ছিল না, তিনি ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তিনি যে টোটাল সময়টা ছিলেন, একবারও তিনি ম্যাডামের কাছ থেকে শেখ হাসিনাকে বকা দিয়েছেন এই শিষ্টাচারটা উনি শুনেন নাই, ওনার স্ট্যাটাসে বলেছেন। এমনকি আসিফ নজরুল সাহেব ম্যাডাম খালেদা জিয়াকে জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডাম, শেখ হাসিনা যে আপনাকে এত কষ্ট দিল, আপনি কিছু বললেন না? ম্যাডাম খালেদা জিয়া বলেছেন কি জানেন, যে আমাকে না, শুধু হাজার হাজার নেতাকর্মী গুম করেছে, খুন করেছে, আল্লাহকে বলেছি। অসংখ্য ধন্যবাদ। এই যে বেগম খালেদা জিয়ার যে শিষ্টাচার রাজনীতি, এখান থেকে আমাদের শিখতে হবে। রফিক ভাই অবশ্যই শিখতে হবে। জি, আমরা পরস্পর একটা কথা বলেছেন ব্যারিস্টার নাজির ভাই, যে
9/11-এর পরে এই ধরনের একটা সংস্কার ছিল, সেগুলো পরে ফলে 1/11 দলগুলো 1/11 1/11-এর পরে সেটা করে নেই, মানে ইমপ্লিমেন্ট করে নেই। 1/11 এবং আজকের অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ ইজ ডিফারেন্ট। বাস্তবতা তো এখানে যদি আমরা সংস্কার করতে পারি তাহলে সেটা টেকসই হবে, এবং আমি মনে করি যে আমাদের সবাই এই সংস্কারের প্রত্যাশায় সেকেন্ড রিপাবলিক আমাদের গঠন করতেই হবে, আদারওয়াইজ আমরা ভবিষ্যতের দিকে তাকালে ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পাবো না। এর কোনো বিকল্প নাই, এর বিকল্প নাই, সেকেন্ড রিপাবলিক আমাদের করতেই হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নাজির আহমেদ। আমি মনে করি যে সব দল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দরকার। শুধুমাত্র কেমনে ক্ষমতায় যাব এইভাবে চিন্তা না করে একটু সময় দেওয়া দরকার এবং সর্বোতভাবে সহযোগিতা করা দরকার। এই সুযোগ কিন্তু বারবার একটা জাতির জন্য আসে নাই। 53 বছর পরে এই সুযোগ আমরা পেয়েছি। এটা যদি হাতছাড়া করি, আবার যদি ব্যাক টু স্কোয়ার ওয়ানে যাই, তাহলে কখনো আমরা আমাদের জীবদ্দশায় আর বোধ চেঞ্জ দেখতে পাবো না। কিন্তু নাজির ভাই, আপনাকে সম্মানে কি বলি, এই যে কথা একটু যোগ করেন যে আপনি যে সময় দিতে চান সংস্কারের জন্য, এই যে ষড়যন্ত্রের কথা বলেছিলেন না আমাদের ভাই, সেখানে কিন্তু ষড়যন্ত্রকে কিন্তু বসে আছে, এবং আওয়ামী লীগ কিন্তু ষড়যন্ত্র করছে নানানভাবে বিভিন্ন দূরে থেকে। বিশৃঙ্খলা তৈরি করবে একটা দেশে যদি নির্বাচন করতে দেরি হয়, নির্বাচন বিলম্বিত হলে একটা বিশৃঙ্খলা হবে দেশে। ভাই শেষ করুক। পলিটিক্যাল পার্টিজ তো তাদেরকে হাত মজবুত করবেন যাতে করে ষড়যন্ত্র মোকাবেলা। আমি মনে করি 1.5 কোটি প্রবাসীও তারা হেল্প করবে। ষড়যন্ত্র দেখেন, প্রত্যেক যন্ত্রের অয়েল লাগে, কিন্তু ষড়যন্ত্রের কোনো মেশিনে অয়েল লাগে না। এটা মানে ভালোই সেবা দিচ্ছে বছরের পর বছর। কিন্তু আপনাকে যদি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, যেটা গত 2-3 মাস আগে ডক্টর ইউনূস সাহেব দেখলাম যে পুরো পলিটিক্যাল স্পেকট্রাম থেকে নিয়ে তারা করেছেন, এভাবে যদি ঐক্যবদ্ধ থাকেন, দেখবেন যে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রের কাজ কোনো ষড়যন্ত্রই আসলে, আর যখনই ডিভাইড হবে, যখন পুরো জাতি কখনোই ঐক্যবদ্ধ হবে না। রাইট থিংকিং পিপলরা যদি ঐক্যবদ্ধ হয়, দ্যাটস এনাফ। কিন্তু পলিটিক্যাল পার্টি যদি একে অন্যের বিরুদ্ধে শুধু তীর করতে থাকেন, তাহলে দেখবেন যে ঐক্য হবেই না, আর তারা বিভ্রান্ত হয়ে যাবেন, নানাভাবে বিভাজন তৈরি হবে। সেটি আমরা বিভাজন হোক, সেটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। ঐক্য থাকবে গণঅভ্যুত্থানের প্রশ্নে এবং নতুন বাংলাদেশ নির্মাণের প্রশ্নে। বেগম জিয়ার যে নেচার ক্যারেক্টার, এটা তো জাতি জানে। কথা কম বলেন, যেটা বলেন খুব ভালো করে বলেন, এবং ব্যক্তিগত রেশারেশির এই ক্যারেক্টারের মহিলা উনি না, এই জন্যই তো উনি আপসহীন। জি, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো অসংখ্য ধন্যবাদ। জি, নিশ্চয়ই আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। ব্যারিস্টার নাজির আহমেদ, অ্যাডভোকেট রফিক শিকদার এবং ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।